guys, welcome back to the channel. আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তারা হয়তো জানবে যে কিছু বছর আগে তাহসানকে নিয়ে একটা আমি ভিডিও দিয়েছিলাম। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিল। প্রথমবার আমি দেখছিলাম তাহসানকে, আগে জানতাম না ওনার ব্যাপারে, তখন যখন ভিডিও বানিয়েছিলাম। তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে এমন খুব বাংলাদেশে কম সেলিব্রিটি হবে যারা এত শিক্ষিত, ক্লাসি আর সফিস্টিকেটেড। তো যখন আমি এই ভিডিওটা চোখে পড়লো, যেটা এখন রিয়াকশন করব, তো সেটা টাইটেল দেখে আমি একটু অবাক হলাম যে এতটা কি চেঞ্জ হয়ে গেছে এই কটা বছরের মধ্যে। তো আজকে সেইটা নিয়ে একটা ভিডিও দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। তাহসান রহমান খান তার মতো সেলিব্রেটেড মিডিয়া আইকন বাংলাদেশে খুব কমই রয়েছে। গায়ক, অভিনেতা, টিচার, উপস্থাপক সহ অসংখ্য পরিচয় তার রয়েছে, যার প্রায় সবগুলোতে তিনি অভিনয় করেছেন অফবিট, রিভশন কিংবা আমাদের গল্পের মতো দুর্দান্ত কিছু নাটক এবং টেলিফিল্মে। তিনি উপহার দিয়েছেন প্রেমাতাল, ঈর্ষা কিংবা আলোর মতো বাংলাদেশ কাঁপানো কিছু গান। কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা বিষয় হলো বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রির অন্যতম হতাশাজনক পরিবর্তনগুলোর একটা সম্ভবত এই তাহসানের হয়েছে। যেই তাহসানকে নিয়ে আমি রীতিমতো গর্ব করে বলতাম যে হ্যাঁ, আমি তাহসানের ফ্যান, একটা সময় পরে আমি তাহসানের কোনো গান বা নাটক দেখলেই বিরক্ত হয়ে এড়িয়ে যেতাম। এরকমটা হলো কেন? আসলে ঝামেলাটা ঠিক কোন জায়গায় ঘটেছিল? আজকের ভিডিওতে কথা বলবো তাহসানের ক্যারিয়ারটাকে নিয়ে। সেই ভয়ানক আন্ডাররেটেড তাহসান কিভাবে হতাশাজনক ওভাররেটেড হয়ে গেলেন সেটাই খুঁজে বের করবার চেষ্টা থাকবে আজকের ভিডিওতে। তবে ভিডিও শুরু করবার আগে একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলের নিয়মিত দর্শকদের 94% এখনো সাবস্ক্রাইব করেননি। তারা হয়তো রেগুলার ভিডিও দেখে থাকেন কিন্তু ভুলে সাবস্ক্রাইব করেননি। তাই তাদের উদ্দেশ্যে বলছি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এতে আমাদের চ্যানেলের রিচটাও আর একটু বেড়ে যাবে। চলুন এবার শুরু করা যাক ভিডিওটা। তাহসানের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড প্রশংসা করার মতো। যদিও শিল্পী হলেই দুর্দান্ত শিক্ষিত হতে হবে ব্যাপারটা তার না। ভালো ইনস্টিটিউট মানেই যে মানুষটাও ভালো হবে এটাও একদম ভুল কথা। কিন্তু ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হলে যেটা হয় সেটা হলো মাঝে মাঝে ইনস্টিটিউটের কালচারটা নিজের চিন্তা ভাবনাকে বেটার করতে সাহায্য করে। তাহসান সেন্ট জোসেফ থেকে এসএসসি দিয়ে, নটরডাম থেকে এইচএসসি পাস করেছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স আর ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে মাস্টার্স পাস করেছেন। তাহসানের যে কোনো অনুষ্ঠানের উপস্থাপনা কিংবা তার ইন্টারভিউ দেখলেই বোঝা যায় তিনি কতটুকু ওয়েল বিহেভড এবং স্মার্ট একজন মানুষ। সেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও আসতে পারে। আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পারবেন না, আপনি নিজের ট্রু কলিং নিয়ে এগোতে থাকবেন। কিছু মানুষ যারা আপনাকে জেনুইনলি ভালোবাসে তাদের জন্য কাজ করবেন, তারা আপনাকে ভালোবাসবে, এতটুকুই এনাফ। 1997 এর শেষের দিকে উইলস লিটল ফ্লাওয়ারের 3জন ছাত্র নিজেদের মাঝে পার্ল জ্যাম, স্টোন টেম্পল পাইলটস এবং সাউন্ড গার্ডেনের ক্যাসেট আদান প্রদান করতে করতে একটা ব্যান্ড তৈরি করার কথা ভেবেছিলেন। সেসব ব্যান্ডের গান কভার করার পাশাপাশি নিজেদের কিছু নতুন গানও তৈরি করার কথা ভেবেছিলেন। সেই 3জন ব্যক্তি ছিলেন জন, মুশফিক এবং টনি। তাদের সাথে সম্ভবত 98 এর দিকে তাহসানও যোগ দিয়েছিলেন। তাহসানের একজন খালাতো ভাই ছিলেন যার নাম ছিলেন ইমন জুবায়ের। ইমন জুবায়ের সম্পর্কে তাহসান এক জায়গায় বলেছেন, জুবায়ের হোসেন ইমন আমার জীবনের একটা বড় অংশ। আমার শিল্পী সত্তার পেছনে তার ভূমিকা অনেক বড়। ছোটবেলায় যত বই পড়েছি আসলে উনার কারণেই পড়েছি। আমার সব বন্ধুদের সাথে উনার খুবই ভালো সম্পর্ক ছিল। ব্ল্যাকের সবাই আসলে উনার বাসাতে যেই আড্ডা দিত এবং উনার বাসাতেই আসলে ব্ল্যাকের জন্ম। ইমন জুবায়েরের বাসায় গান নিয়ে কথা বলতে বলতে ব্ল্যাক নামক বাংলাদেশের অন্যতম লেজেন্ডারি অল্টারনেটিভ রক ব্যান্ডের জন্ম হয়। ব্ল্যাকের শুরুর দিকের প্রায় সব গানই ইমন জুবায়েরের লেখা। বাংলা ব্যান্ডের ইতিহাসের হাতে গোনা কয়েকটা অ্যালবাম আছে যেগুলো একদম 100% পিওর পারফেক্ট বলা যায়। সেগুলোর মাঝে রয়েছে আর্টসেলের প্রথম দুইটা অ্যালবাম, অন্য সময় এবং অনিকেত প্রান্তর, শিরোনামহীনের জাহাজি। ঠিক সেই রকম একটা অ্যালবাম হলো 2002 সালে মুক্তি পাওয়া ব্ল্যাকের প্রথম অ্যালবাম আমার পৃথিবী। এই অ্যালবামের প্রায় প্রতিটা গান অল টাইম ক্লাসিক। এই অ্যালবামের মিথ্যা, অভিমান, আমরা, এখনো সহ অসংখ্য গান এখনো মানুষের মুখে ঘুরে ফিরে। আর অ্যালবামের টাইটেল ট্র্যাক আমার পৃথিবী তো টিল ডেট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ইন বাংলা মিউজিক। যেরকম লিরিক্স সেরকম কম্পোজিশনের কম্বিনেশন, অল টাইম মাস্টারপিস যাকে বলে। সময়ের হিসাব করলে দেখা যায় ব্ল্যাকের শুরুতে তাহসান কলেজে ছিলেন। কলেজে থাকা অবস্থাতেই এত দুর্দান্ত একটা অ্যালবামের কাজ শুরু করে দিয়েছিলেন, ব্যাপারটা ইনসেনলি প্রমিজিং ছিল। তাহসান সে সময়ের কথা উল্লেখ করে একটা ঘটনা বলেছেন, তখন সবে মাত্র আমার পৃথিবী অ্যালবামটা বের হয়েছে। তিনি তখন এলিফ্যান্ট রোড দিয়ে হেঁটে যাচ্ছেন। এলিফ্যান্ট রোডের প্রায় সবগুলো সিডির দোকানগুলোতে ফুল সাউন্ডে এখনো গানটা বাজছে, আর সেই এখনো গানের গায়ক তাহসান। অদ্ভুত ভালো লাগা কাজ করেছিল তার সেটা দেখে। তাকে তখন চেহারায় মানুষজন না চিনলেও তার গানগুলো সবাই চিনত। তাহসান ব্ল্যাকের ফাউন্ডিং মেম্বার হলেও তার নিজস্ব একটা গানের ধরন ছিল। ছায়ানটে তিনি 6 বছর রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। ব্ল্যাকে থাকাকালীন সময়ে তাহসান নিজেও গান লিখতেন এবং সুর করতেন। তার গানগুলো ছিল পপ ধরনের। ব্ল্যাকের অল্টারনেটিভ রক ঘরানার সাথে সেগুলোর তেমন কোনো মিল ছিল না, তাই সেই গানগুলো নিয়ে তেমন কিছু করাও হতো না তার। সেটা
যেটা দেখে ব্ল্যাকের বাকি মেম্বাররা তাকে প্রায় উৎসাহ দিতে লাগলেন সেই পপ জনরার গানগুলোকে সলো অ্যালবাম আকারে মুক্তি দেওয়ার জন্য। সে উৎসাহে আমার পৃথিবীর 2 বছর পর তাহসানের প্রথম সলো অ্যালবাম আসলো 2004 সালে, যার নাম ছিল কথোপকথন। এই অ্যালবামটি বেশ ভালো রকমের সফলতা পেয়েছিল তখন। সেই অ্যালবামের ঈর্ষা গানটা তো পুরো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছিল। তখন ব্ল্যাকের সাথে তাহসান বাংলাদেশের যেই জায়গাতেই শো করতে যেতেন সেখানেই মানুষ ঈর্ষা গানটি গাওয়ার জন্য অনুরোধ করতেন। তাহসান তখন বুঝে গিয়েছিলেন তার সলো অ্যালবাম আরো মুক্তি দেওয়া দরকার। তারপর তিনি প্রতি বছর একটা করে সলো অ্যালবাম মুক্তি দিতে লাগলেন। তার প্রতিটা অ্যালবামে একটা করে গান পুরো বাংলাদেশ কাঁপাতে লাগলো। সেটা কৃত্যদাসের নির্বাণ অ্যালবামের প্রেমাতাল হোক কিংবা ইচ্ছে অ্যালবামের আলো হোক। ইচ্ছে অ্যালবামের আলো তো বলতে গেলে বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল। আলো এখন পর্যন্ত তাহসানের সব থেকে সেলিব্রেটেড গান সম্ভবত। কোনো কনসার্টে তিনি আলো গাইতে গেলে তার আর গাওয়ার দরকার পড়ে না, পুরো গান শ্রোতারাই গেয়ে শোনায় তাকে। তিনি এইসব সলো অ্যালবামের পাশাপাশি ব্ল্যাকের উৎসবের পর অ্যালবামেও কাজ করেছেন। উৎসবের পরও দুর্দান্ত একটা অ্যালবাম ছিল, পড়া হতো, উৎসবের পর, শ্লোক, প্রাকৃতিক সহ অসংখ্য অসাধারণ গান ছিল এই অ্যালবামে। এবং ব্ল্যাকের সব থেকে আন্ডাররেটেড একটা গান যেটা নিয়ে প্রায় কেউ কোথাও কোনোদিন কথা বলে না, সেটাও এই অ্যালবামে ছিল এবং তাহসান গেয়েছিলেন গানটি। গানটার নাম ছিল একা। যারা শুনেননি প্লিজ শুনে দেখবেন। এক সময় তাহসান ব্ল্যাক পুরোপুরি ছেড়ে দিয়ে নিজের সলো অ্যালবামগুলোতেই মন দিচ্ছিলেন। প্রতি বছরই তার একটা করে অ্যালবাম আসতো এবং সেগুলো ভালো রকমের বিক্রি হচ্ছিল, যেটা আগেই বললাম। বছরের বিগেস্ট হিটগুলোতে তার গান সব সময় থাকতো। সেটা দেখে হাবিব একবার হেসে হেসে বলেছিলেন দেশে মনে হয় সলো সিঙ্গার তারা দুজনেই আছেন। পরপর 3টে অ্যালবাম যখন রিলিজ পায়, প্রত্যেকটা অ্যালবামই খুবই ভালো একটা রেসপন্স পায় বাংলাদেশ থেকে। গানগুলো খুব হিট হয়, যে কারণে হয় কি আমি ওই সময় যশ এবং খ্যাতির আবরণে কিন্তু আবৃত হয়ে যাই 3-4 বছরের। কিন্তু কোনো ভালোই দীর্ঘদিন টেকে না। 2007 সালে নেই অ্যালবাম মুক্তির পর তাহসান দেখলেন দেশে পাইরেসি চলে এসেছে। তখন একটা অ্যালবাম বের হলে মুহূর্তেই সেটার পাইরেটেড কপি ছড়িয়ে যেত পুরো দেশে। সেটা দেখে বড় বড় মিউজিক কোম্পানিগুলো সিডির ব্যবসা বন্ধ করে দিলেন। আমার মনে হয়েছিল যে ক্যারিয়ার হিসেবে ইটস নট এ ভেরি স্টেবল ক্যারিয়ার, কারণ পাইরেসির কারণে আমরা মিউজিশিয়ানরা আমরা কিন্তু আসলে আমাদের রেভিনিউ তেমন একটা ছিল না। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার আসলে এন্টারটেইনমেন্ট থেকে বিরতি নিতে হবে। তখন তাহসান ভেবে দেখলেন গান গেয়ে টাকা পয়সা ইনকাম করা একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই 2008 সালে তিনি মিউজিক মোটামুটি ছেড়ে ছুড়ে দিয়ে ইউএসএ চলে গেলেন এমবিএ করতে। 2011 সালে তাহসান দেশে ফিরেছেন, এসেই পা রাখলেন অভিনয় জগতে। কারণ তিনি ভালো করেই বুঝে গিয়েছিলেন শুধুমাত্র গান গেয়ে তখন দেশে টাকা কামানো ভালো রকম কঠিন। অভিনয় করলে প্রতি নাটকের জন্য একটা রেগুলার টাকা পাওয়া যায়। দেশে ফিরে বিখ্যাত পরিচালক শিহাব শাহিনের সাথে পরপর 3টে নাটকে কাজ করলেন তিনি। যদিও এটা তার প্রথম নাটক ছিল না, তার একটা কাল্ট ক্লাসিক নাটক ছিল অফবিট, যেটাতে ব্ল্যাকে থাকাকালীন সময় ব্ল্যাকের বাকি মেম্বারদের সাথে মিলে অভিনয় করেছিলেন তিনি। সেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন জয়া হোসেন। অফবিটে ব্ল্যাকের প্রায় সব মেম্বাররাই ছিলেন, তখন তাহসান শুরু করেননি, সেটা ছিল জাস্ট করবার জন্য করা। 2011 সালে দেশে এসে তিনি একটু অভিনয়ে নিয়মিত হতে চেয়েছিলেন। নিয়মিত হতে চাইলেও তিনি তখন নাটক চয়েস করতেন খুবই চিন্তা ভাবনা করে। গণহারে নাটক করা শুরু করেননি তিনি তখনও। তার শুরুর দিকে নাটকগুলোর মাঝে কিছু নাটক বাংলা নাটকের ট্রেডিশনাল ন্যারেটিভ স্ট্রাকচারকে ভেঙে চুরে দিয়েছিল। যেমন সাফায়েত মনসুর রানার পরিচালনায় রিভিশন নামের একটা ইন্টারেস্টিং নাটক ছিল। সেখানে দেখানো হয়েছিল একজন ছেলের জীবনের বেশ কয়েকটা অল্টারনেট আউটকাম। ছেলেটির প্রতিটা প্রেমিকার সাথে বিয়ে হলে তার বাকি জীবনটা কেমন হতো সেটা ছিল নাটকের গল্প। এইরকম অল্টারনেট ইউনিভার্স টাইপ রমকম বাংলা নাটকে আমি দেখিনি তখনও। এখনো যে দেখি খুব তা কিন্তু না। তুমি মানে? আমি এখানে কিভাবে আসলাম? আর এটা কার বাচ্চা? কার বাচ্চা মানে? এটা আমার বাচ্চা। অমিতাভ রেজায়ের সময় চুরি কিংবা আশফাক নিপুণের মধুরেন সমাপয়েত নাটকগুলো একদমই ট্রেডিশনাল নাটকের মতো ছিল না। তখনকার সময় তার করা বেস্ট নাটক ছিল আমাদের গল্প। আমাদের গল্পকে আসলে টেলিফিল্ম না বলে ফুল একটা সিনেমা বলা যেতে পারে। এত সুন্দর একটা গল্প ছিল সেটা। তিনি যে তখন শুধু আউট অফ দ্য বক্স কাজই করতেন তা কিন্তু না। তখন তিনি আউট অফ দ্য বক্স কাজের পাশাপাশি প্রচুর মাসি অর্থাৎ পপুলার অডিয়েন্সকে ক্যাটার করে কাজও করেছেন। যেমন তিনি শিহাব শাহিন পরিচালিত নীরপরি নীলাঞ্জনা, মনসুবা জংশন কিংবা মন ফরিং এর গল্পের মতো গণমানুষের নাটকে অভিনয় করেছেন, যেগুলো তাকে সুপারস্টারে স্টারডম এনে দিয়েছিল। বাংলা নাটকের কমন ফেস হয়ে গিয়েছিলেন তিনি। কালকে আমি একটা চিঠি পাইছি, যে চিঠিটা লিখছে সে আমাকে ভালোবাসে কিন্তু মুখে বলতে চায় না, আর সেজন্য সে চিঠিতে নামও লেখেনি। কিন্তু কে চিঠিটা লিখছে সেটা আমি জানি। চিঠিটা ফারিয়া লিখছে। বাংলা নাটকের রোমান্টিক নায়কদের মাঝে তাহসান হয়ে উঠেছিলেন অন্যতম। শুরুর দিকে তিনি তার প্রতিটি অ্যালবামের গানেই নিজে সুর করতেন, কিন্তু 11 এর পর দেশে ফিরে তিনি অন্যান্য মানুষের সুরে করা এবং লেখা গানেও গাইতে শুরু করলেন। সেই গানগুলো হয়ে উঠেছিল ভয়ানক জনপ্রিয়। তখনই আসলে শুরু হয়েছিল তাহসানের পতন। অবশ্য সফলতার পতন হয়নি। তাহসান তখন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক এবং অভিনেতা ঠিকই ছিল। তাহলে পতনটা হলো কিসের? পতনটা হলো তার ক্লাসে। তিনি তখন ক্লাসি তাহসান থেকে ডিরেক্ট সস্তা তাহসান হয়ে যাচ্ছিলেন। সেটা হলো কেন? হলেন জনপ্রিয়তার লোভে। একের পর এক সস্তা গান, সস্তা নাটকে তিনি অভিনয় করতে লাগলেন। সব নাটকের গল্প প্রায় সেমই। নাটকের শুরুর দিকে নায়ক কিংবা নায়িকা একে অপরকে পছন্দ করে না, পরে লাস্টে একজন আরেকজনের মহৎ ব্যবহার দেখে প্রেমে পড়ে যায়। এইসব নাটক তিনি প্রতি মাসে 4-5টা করে করতে লাগলেন। যেই তাহসান শুরুর দিকে নাটকে এক্সট্রিমলি চুজি ছিলেন, ভালো সাবজেক্ট না হলে আসলে নাটক ফিরিয়ে দিতেন, সেই তাহসান জনপ্রিয়তার লোভে গার্বেজ নাটক করতে লাগলেন একটার পর একটা। শুধু তাই না, তিনি যেসব অখাদ্য গান গাইতে লাগলেন সেগুলো ব্ল্যাক কিংবা তাহসানের প্রথম দিককার ফ্যান হয়ে হজম করাও কঠিন। আমি জাস্ট হা করে হতবাক হয়ে তাকিয়ে দেখলাম এইসব তিনি কি গাইছেন।
তার ক্যারিয়ারের আগে পরের কয়েকটা গানের লিরিক্স আমি একটু কম্পেয়ার করি। ব্ল্যাকে থাকাকালীন গাওয়া অন্যতম বিখ্যাত একটি গান আমার পৃথিবী গানের 4টি লাইন আমি একদম কবিতার মতো করে পড়ছি। পায়ে পায়ে ফিরে আসি আবার নিভৃতে বুনি দুঃখের গান, অনন্ত আগুনে পুড়ে অনিদ্র চোখ, আমার বিবেক পড়ে সূর্যের নিচে। তার সলো অ্যালবাম কীর্তদাসের নির্মাণের একটি গানের 4টি লাইন অনেকটা এরকম: পাহাড়ের ওপারে অনাঘ্রাতা নদী, সেই জলে ভেসেছে কিছু লেভেলের বাংলা সব লিরিক্স গেল। মাঝে মাঝে চেতনার বীজ। আর এখন বলছি তার জনপ্রিয়তার খোঁজে থাকা একটি গানের কয়েকটি লাইন: তুমি আমার এ সুখ হবে যে মরণ, বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ। আই মিন হোয়াট দ্য হেল ইজ দ্যাট? অনন্ত আগুনে পুড়ে অনিদ্র চোখ থেকে বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ, এই ট্রানজিশনটা একটা মানুষের জীবনে ঠিক কিভাবে আসতে পারে সেটা তিনিই জানেন। আমার ছোটখাটো মাথায় সেটা আসে না। জনপ্রিয়তার লোভ থাকা মোটেও দোষের কোনো বিষয় না, টাকা পয়সাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবনে আর্ট দিয়ে পেট চলে না, পেট চলার জন্য টাকা পয়সার দরকার আছে। আর জনপ্রিয়তাও তুচ্ছ করে দেখবার মতো কোনো বিষয় না। জনপ্রিয়তার পেছনে কম বেশি প্রতিটা মানুষই ছুটে। তাহসানও ছুটেছে, সেটা নিয়ে তাকে আমি দোষ দিচ্ছি না। একজন প্রাক্তন তাহসান ফ্যান হিসাবে আমার সব থেকে বড় কমপ্লেন তাকে নিয়ে যে তিনি এখন আর ইন্টারেস্টিং কোনো প্রজেক্ট করার চেষ্টাই করেন না। একসময় নীলপরি নীলাঞ্জনার মতো গণমানুষের প্রজেক্ট করার পাশাপাশি একটা আউট অফ দ্য বক্স রিভিশন কিংবা আমাদের গল্প করতেন তিনি, কিন্তু এখন তিনি পুরোপুরিভাবেই বেঁচে আছি এই পৃথিবীতে একটাই তুমি যে কারণ তাই প্রজেক্টগুলোতে মজে গিয়েছে। শিল্পীর কি নিজের প্রতি কোনো ক্রিয়েটিভ চাহিদা থাকে না? সেটা কি তিনি জনপ্রিয়তায় ডুবে পুরোপুরি ভুলে গিয়েছেন? সেটার উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, সেটা তিনিই জানবেন। আজকের ভিডিও এক গাদা হতাশা দিয়েই শেষ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো, তো বন্ধুরা, ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম তাহসানের ব্যাপারে, কারণ আমি যতটুকু ওনার ব্যাপারে জানি বা চিনেছি কমেন্টের মাধ্যমে তোমরা বলেছো, বা একটা দুটো আমি নাটক দেখেছি, আর কিছু ফেমাস গান যেগুলো শুনেছি। আমি কোনো ওনার বড় ফ্যান নয় যে প্রত্যেকটা অ্যালবাম বা প্রত্যেকটা যে গান বা কাজ করেছেন সেগুলো দেখেছি বা জাজ করেছি। তো তো আমাদের এখানে সিঙ্গারদের কথা যদি বলি, তো আমার মনে হয় যে ফাইন্যান্সিয়ালি ওনারা খুব বেটার পজিশনে আছে এমনি যে অ্যাক্টররা আছে তাদের থেকে, কারণ যতদিন ওনারা শো করতে পারবেন ততদিন ইনকাম করতে পারবেন। যত সিঙ্গাররা আছে তাদের মেন ইনকাম, সে টপ লেভেলের সিঙ্গার হোক বা এমনি রিয়ালিটি শো উইনার হোক, তারা সবাই কিন্তু শো করেই টাকা রোজগার করে। প্লেব্যাক করে যে রোজগার হয় সেটা নয়, কিন্তু এটা যে টাকার ব্যাপার হতে পারে এটা আমার মনে হচ্ছে না। জানি না, তোমরা বেটার বলতে পারবে, কারণ বাংলাদেশে যে নিউজ এজেন্সিরা আছে, তোমরা নিউজ পড়তে থাকো তো জানবে অনেক কিছু। তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। বাট হ্যাঁ, তাহসানের যত গান শুনেছি আমি, ওনার গলা আমার সত্যি খুব ভালো লাগে। যে ভারী ভারী আওয়াজটা, ম্যানলি ভয়েস, অ্যাট দ্য সেম টাইম উনি খুবই সফটলি গানগুলো করেন, তো সেটা শুনতে সত্যি খুব ভালো লাগে। তো ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।